নমস্কার বন্ধুরা, আমি অধ্যাপক অয়ন ব্যানার্জি বলছি। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ভারতবর্ষের সেরা 5টি হসপিটাল স্টকস। আপনারা জানেন যত দিন যাচ্ছে মানুষের মধ্যে বিভিন্ন রোগ বাড়ছে, হেলথ ইন্স্যুরেন্সের খরচ বাড়ছে, হসপিটালের বিলসও বাড়ছে, হসপিটালের সংখ্যা বাড়ছে এবং তার রেভিনিউ প্রফিট ইত্যাদিও বাড়ছে। তো সেখানে কোন 5টি হসপিটালের শেয়ারে যদি ইনভেস্ট করা যায় তাহলে সেখানে বেটার রিটার্ন আশা করা যেতে পারে, সেই নিয়েই আমি আজকের এই ভিডিওটি করেছি। প্রসঙ্গত বলে রাখি, যারা এখনও আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিলে আমার ভালো লাগবে। তো হসপিটাল সংক্রান্ত স্টকসগুলি আলোচনার আগে ভারতবর্ষে হেলথ কেয়ার সিস্টেমের কি অবস্থা সেটা একটু বুঝে নিতে হবে। 2021 সালে নীতি আয়োগ ইনভেস্টমেন্ট অপরচুনিটিস ইন ইন্ডিয়াস হেলথ কেয়ার সেক্টর বলে একটি রিপোর্ট প্রকাশ করে, 44 পাতার, ইন্টারনেটে আছে, আপনারাও গিয়ে পড়ে নিতে পারেন। তো তাতে নীতি আয়োগ দেখাচ্ছে যে ভারতবর্ষের হেলথ কেয়ার সেক্টর 2016 সাল থেকে প্রতি বছর 22% হারে বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে তারা আরও যেগুলো বলছে তাদের রিপোর্টে 2017 থেকে 2022-এর মধ্যে 27 লক্ষ নতুন চাকরি হয়েছে এবং প্রতি বছর 5 লক্ষ মানুষ চাকরি পাচ্ছেন ভারতবর্ষের হেলথ কেয়ার সেগমেন্টে। ভারতবর্ষের হেলথ কেয়ার সেগমেন্টের যে বৃদ্ধি হচ্ছে তার বিভিন্ন কারণ সম্পর্কে নীতি আয়োগের এই রিপোর্ট বলছে যে ভারতবর্ষের এজিং পপুলেশন অর্থাৎ জনসংখ্যার বয়স বৃদ্ধি, এর একাধিক কারণ রয়েছে। একটা কারণ যেমন হচ্ছে যে মানুষের গড় আয়ু বৃদ্ধি পাচ্ছে উন্নত চিকিৎসা ব্যবস্থা, উন্নত স্বাস্থ্য পরিষেবার ফলে। তার সঙ্গে আরেকটা ব্যাপার হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার কমে যাবে। আপনারা জানেন, আমরাও জানি, বাঙালিদের মধ্যে স্বামী স্ত্রী একটা সন্তান, তার ফলে কি হচ্ছে জনসংখ্যা র্যাপিডলি কিন্তু কমছে। বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে কিন্তু কম বয়সী মানুষের সংখ্যা কমছে। তো এই বয়স্ক মানুষদের ফলে অনেক সময় হসপিটালের দ্বারস্থ হতে হচ্ছে। এ গ্রোয়িং মিডল ক্লাস, ভারতবর্ষে মধ্যবিত্ত শ্রেণীর জনসংখ্যা, মানে মধ্যবিত্ত শ্রেণীতে পড়া মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যারা অনেক বেশি ভালো মেডিকেল সিস্টেম, অনেক বেশি ভালো হেলথ কেয়ার সিস্টেম নিতে অভ্যস্ত। এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন লাইফস্টাইল ডিজিজ, বর্তমান মানুষের খাদ্যাভ্যাস, অলস হিসেবে সারাদিন বসে থাকা, বেশি এক্সারসাইজ না করার ফলে যে সমস্ত লাইফস্টাইল ডিজিজগুলো হয় সেগুলোও বৃদ্ধি পাচ্ছে। তো এই সমস্ত কারণগুলির জন্যই ভারতবর্ষে হেলথ কেয়ার সিস্টেম খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে হেলথ কেয়ার সিস্টেম মানে শুধু কিন্তু হসপিটালস বা হাসপাতালগুলোকে বোঝাবে না। এখানে হেলথ কেয়ার সিস্টেম বলতে কিন্তু হাসপাতালগুলোর সঙ্গে সঙ্গে ফার্মাসিউটিক্যাল কোম্পানিজ এবং যে বিভিন্ন আপনার ডায়াগনস্টিক সেন্টার্স রয়েছে সেইগুলোকেও বোঝানো হচ্ছে। ভারতবর্ষে এই যে হাসপাতাল বা সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলোর, হেলথ কেয়ার সংক্রান্ত বিষয়গুলো সেগুলোর বৃদ্ধি পাওয়ার আরও বেশি কারণ হচ্ছে মেডিকেল ট্যুরিজম। মেডিকেল ট্যুরিজম নিশ্চয়ই আপনারা জানেন, যারা এখনও জানেন না তাদেরকে বলি। ধরুন একজন মানুষ একটা দেশ থেকে আরেকটা দেশে যাচ্ছে চিকিৎসার জন্য এবং তার সঙ্গে হয়তো প্রয়োজনে আশপাশটা ঘুরেও দেখতে পারে, বা চিকিৎসার জন্য মূলত এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে, এটাকে মেডিকেল ট্যুরিজম বলা হয়। এখানে আমরা পশ্চিমবঙ্গে থেকে খুব ভালোভাবে বুঝতে পারি যে বাংলাদেশের বহু মানুষ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের অন্যত্র আসেন চিকিৎসার জন্য। আমরা আবার যারা পশ্চিমবঙ্গের বাঙালি তারা আবার মূলত সাউথ ইন্ডিয়া যাই, চেন্নাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, এইসব ছুটি চিকিৎসার জন্য। তো এইগুলোই মেডিকেল ট্যুরিজম। কিন্তু এখানে মেডিকেল ট্যুরিজম বলতে আমরা মূলত বিদেশ থেকে যারা ভারতবর্ষে আসছে তাদের কথা আলোচনা করব। তো ভারতবর্ষে মেডিকেল ট্যুরিজম প্রতি বছর 22 থেকে 25% হারে বৃদ্ধি পাচ্ছে। মানে মেডিকেল ট্যুরিজমে আসা পর্যটকের সংখ্যা এবং তাদের খরচা করার পরিমাণ। তো এটা একটা বিশাল পরিমাণে বৃদ্ধি, পার ইয়ার 20-25% CAGR। মেডিকেল ট্যুরিজম ভারতবর্ষে
একটি অন্যতম বড় সেক্টর হিসেবে পরিণত হচ্ছে এবং 2022 সালে এই মেডিকেল ট্যুরিজমের পুরো নেটওয়ার্থ ছিল $9 বিলিয়ন। প্রায় 20 লক্ষ রোগী প্রতি বছর ভারতবর্ষে আসছেন 78টা বিভিন্ন দেশ থেকে ভারতবর্ষের বিভিন্ন চিকিৎসা সংক্রান্ত পরিষেবা গ্রহণ করার জন্য। 2026 সালে এই মেডিকেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি ভারতবর্ষে প্রায় $13 বিলিয়ন পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে এবং ভারত সরকার একটি হিল ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভ নিয়েছে, যার ফলে যারা মেডিকেল ট্যুরিজমের জন্য বাইরের দেশ থেকে ভারতবর্ষে আসছেন তাদের বিশেষ সহযোগিতা করা হচ্ছে। বিভিন্ন দেশ থেকে ভারতবর্ষে মেডিকেল ট্যুরিজমের জন্য রোগীরা আসছেন, তার মধ্যে সবথেকে বেশি মানুষ আসছেন সাউথ ইস্ট এশিয়ার বিভিন্ন দেশ থেকে, মিডল ইস্ট থেকে, আফ্রিকা থেকে এবং সার্কের অন্তর্গত বিভিন্ন দেশগুলি থেকে। কিন্তু শুধুমাত্র এশিয়া এবং আফ্রিকার দেশগুলো থেকেই যে ভারতবর্ষে মানুষ আসে চিকিৎসার জন্য সেটা ভাববেন না, ইউরোপ এবং আমেরিকা থেকেও কিন্তু আসছে। আমরা দেখতে পাচ্ছি যে অস্ট্রেলিয়া, কানাডা, চায়না, রাশিয়া, ইংল্যান্ড এবং আমেরিকা থেকেও বহু রোগী কিন্তু প্রতি বছর ভারতবর্ষে আসছেন চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য। এবং ভারতবর্ষে আমরা বাঙালিরাও পশ্চিমবঙ্গের যেটা সবথেকে বেশি যেখানে যাই, ভারতবর্ষের বাইরে থেকেও যে রোগীরা আসেন তারাও সবথেকে বেশি চিকিৎসা পরিষেবা নিতে যান চেন্নাই শহরে। তাই চেন্নাইকে বর্তমানে বলা হচ্ছে হেলথ কেয়ার ক্যাপিটাল অফ ইন্ডিয়া। চেন্নাই ছাড়া বেঙ্গালুরু, চণ্ডীগড়, গুরগাঁও, কলকাতা, মুম্বাই প্রভৃতি যে শহরগুলি ভারতবর্ষে রয়েছে সেখানেও বহু মানুষ কিন্তু বিদেশ থেকে আসছেন চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য। বর্তমানে ভারতবর্ষ পৃথিবীতে মেডিকেল ট্যুরিজমের গন্তব্য হিসেবে যে দেশগুলি পরিণত হয়েছে তার মধ্যে 10th র্যাঙ্কে রয়েছে। এবার যদি রোগী বৃদ্ধির পরিমাণ দেখেন তাহলে দেখবেন যে বিদেশ থেকে মেডিকেল ট্যুরিজমে ভারতবর্ষে 2014 সালে যেখানে আসছিলেন 1,84,000 মানুষ, সেটাই বৃদ্ধি পেয়ে 2019-এ দাঁড়িয়েছে প্রায় 6,97,000। অর্থাৎ খুব বেশি পরিমাণে মানুষ, আরও বেশি পরিমাণে মানুষ আসছেন ভারতবর্ষে চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য। ভারতবর্ষে যে এত মানুষ আসছেন চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য সেটা নিয়ে আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসতে পারে যে কেন আসছেন। তার মধ্যে অবশ্যই অন্যতম প্রধান কারণ হচ্ছে ভারতবর্ষে অত্যন্ত কম দামে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা পাওয়া যায়। এটা একটা চার্ট, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা অপারেশন বা সার্জারি যেটা ইন্ডিয়াতে যেটা কস্ট লাগে তার থেকে $ডলারে দেওয়া রয়েছে কস্টগুলো, তার থেকে অন্যান্য দেশে অনেক বেশি কস্ট লাগছে। এখানে তো তবু তুলনামূলকভাবে এশিয়ার অন্যান্য দেশের কস্টিং দেওয়া রয়েছে ভারতবর্ষের বিভিন্ন সার্জারির সঙ্গে। সেই জিনিসটাই আপনি যদি ইউরোপ আমেরিকায় যান এগুলো আরও বেশি কস্টলি হয়ে যায়। তো কম দামে ভালো চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্যই ভারতবর্ষে মানুষ আসছেন এবং ভারতবর্ষের ডক্টররা যেহেতু পুরোপুরি ইংলিশে পড়াশোনা করেন তো তাদের সঙ্গে কমিউনিকেশানেও খুব সুবিধে হয় বিদেশ থেকে যারা আসেন তাদের পক্ষে, এবং ভারতবর্ষের ডক্টররা অত্যন্ত স্কিলড হয়, যার জন্য ভারতবর্ষের ডক্টররা ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন হসপিটালেও কিন্তু অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করেন। এই কারণগুলির জন্যই ভারতবর্ষে প্রতি বছর আসা মেডিকেল ট্যুরিস্টের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এইসব আলোচনার পর এবারে আমরা আমাদের কথা মতো 5টি হসপিটাল স্টকস দেখে নেব। তার মধ্যে প্রথমেই আমরা আলোচনা করব জিপিটি হেলথ কেয়ার লিমিটেড। জিপিটি হেলথ কেয়ার লিমিটেড আইএলএস হসপিটালস এই নামে তাদের চিকিৎসা পরিষেবা চালায় এবং তাদের 4টি হসপিটাল রয়েছে সল্টলেক, দমদম, আগরতলা এবং হাওড়াতে। যারা আমরা কলকাতার মানুষ বা যারা পশ্চিমবঙ্গের মানুষ তারা নিশ্চয়ই আইএলএস হসপিটালের সঙ্গে পরিচিত। তার পেরেন্ট কোম্পানি হচ্ছে জিপিটি হেলথ কেয়ার। জিপিটি হেলথ কেয়ার বর্তমানে স্টকটি 160-এর আশেপাশে ট্রেড করছে। তার অল টাইম হাই ছিল 219, সেখান থেকে অনেকটাই কালেক্ট করেছে। পিই যদি দেখি আমরা, পিই মাত্র 28, তো সেক্টর পিই 38-এর কাছাকাছি, তার থেকে অনেকটা কম বলা যায়। তো ভ্যালুয়েশনেও কোনো সমস্যা নেই। এবং এর ফিনান্সিয়ালস যদি আমরা দেখি তাহলে দেখব 22-এ 337 কোটি থেকে 24-এ 400 কোটি। রেভিনিউ বেড়েছে 20% মতো হারে এবং প্রফিটও 22-এ 41 কোটি থেকে 24-এ 47-48 কোটি প্রফিটও বেড়েছে। এমন নয় যে রেভিনিউ এবং প্রফিট প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়ে গেছে, কিন্তু রেভিনিউ আর প্রফিট মোটামুটি হারে বেড়েছে স্টকটিতে, একথা বলা যেতে পারে। এবং স্টকটির যদি আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, এর প্রোমোটার হোল্ডিং 65% প্লাস,
এফআইআই এর কাছে প্রায় 5% রয়েছে, ডিআইআই 10% প্লাস। তো এফআইআই আর ডিআইআই এর কাছে 15%-এর ওপর স্টকটির হোল্ডিং রয়েছে। নেক্সট আমরা যে হাসপাতালের শেয়ারটি দেখে নেব সেটি হচ্ছে মেদান্তা, যেটি গ্লোবাল হেলথ নামেও পরিচিত। মূলত গুরুগ্রাম বা গুরগাঁও হচ্ছে এদের সেন্টার। গুরগাঁওয়ে ছাড়াও লখনৌ, পাটনা, ইন্দোর, রাঁচি প্রভৃতি জায়গাতেও মেদান্তার হসপিটালস রয়েছে। মেদান্তা অল টাইম হাই প্রায় 1500 প্লাস, সেখান থেকে বর্তমানে 1000-এর প্লাসে এসে ঠেকেছে। এর যদি পিই রেশিও দেখেন 58, মোটামুটি এক্সপেন্সিভ স্টক অবশ্যই বলা যেতে পারে একে। রেভিনিউ যদি দেখেন 22-এ 2100 কোটি থেকে 2700 কোটি 23-এ, এবং 24-এ 3200 কোটি, অর্থাৎ রেভিনিউ ভালোভাবে বৃদ্ধি পেয়েছে। প্রফিটও 196 কোটি 22 থেকে, 24-এ 478 কোটি, প্রফিট ডাবলেরও বেশি বৃদ্ধি পেয়েছে। রেভিনিউ এবং প্রফিটের খুব ভালো গ্রোথ আমরা লাস্ট 2-3টে ফিনান্সিয়াল ইয়ারে মেদান্তার ক্ষেত্রে দেখতে পাচ্ছি। প্রোমোটার হোল্ডিং এর 33%, কিন্তু এফআইআই হোল্ডিং প্রায় 30%, ডিআইআই হোল্ডিং 10% প্লাস, অর্থাৎ এফআইআই আর ডিআইআই মিলিয়ে এই স্টকটির 40%-এর ওপর ধরে রেখেছে। এরপরে আমরা যে শেয়ারটি হাসপাতাল শেয়ারটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে নারায়ণা হৃদয়ালয়া। স্টকটির নাম নারায়ণা হৃদয়ালয়া, কিন্তু এটি যে নামে বিজনেস করে বর্তমানে তার নাম হচ্ছে নারায়ণা হেলথ। তো নারায়ণা হেলথ এদের অনেক কটি হসপিটালস রয়েছে, মূল ব্রাঞ্চ তাদের হচ্ছে ব্যাঙ্গালোরে, এবং এই হসপিটালটির চেয়ারম্যান হচ্ছেন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর দেবী শেট্টি। এই স্টকটির পিই যদি আমরা দেখি 33, যথেষ্ট ঠিকঠাক ভ্যালুয়েশনে রয়েছে। এর অল টাইম হাই 1400-র ওপর, এখন 1200 প্লাস এসে দাঁড়িয়েছে। ফিনান্সিয়ালস যদি দেখি 2022-এ 3700 কোটি থেকে 2024-এ 5000 কোটি পেরিয়ে গেছে। প্রফিট তো 342 কোটি 22 থেকে, বর্তমানে 790 কোটি, অর্থাৎ ডাবলেরও বেশি প্রফিট বেড়েছে মাত্র দুটো ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে। তো রেভিনিউ এবং প্রফিট দুটোই কিন্তু বিগত 2-3টে ফিনান্সিয়াল ইয়ারে নারায়ণা হেলথের ক্ষেত্রে ভালো রকমভাবে বেড়েছে আমরা লক্ষ্য করতে পারছি। এর প্রোমোটার হোল্ডিং 63%-এর ওপর, এফআইআই প্রায় 10, ডিআইআই 6 প্লাস। তো এফআইআই আর ডিআইআই এর কাছে 16-17% রয়েছে স্টকটির। নেক্সট আমরা যে হাসপাতালের শেয়ারটির কথা আলোচনা করব সেটি হচ্ছে ইন্দ্রপ্রস্থ মেডিকেল কর্পোরেশন লিমিটেড। এইটি একটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেলে তৈরি হয়েছিল 1988 সালে। দিল্লির ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরির সরকার এবং অ্যাপোলো হসপিটালসের যে গ্রুপ রয়েছে উভয় মিলে এই ইন্দ্রপ্রস্থ মেডিকেল কর্পোরেশন লিমিটেড গঠন করেছিলেন। তো এদের হসপিটালের মধ্যে হসপিটাল এবং অন্যান্য হেলথ কেয়ার সেন্টার্সের মধ্যে সবথেকে মূল হচ্ছে ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হসপিটাল। এদের যদি পিই রেশিও দেখি তাহলে দেখব মাত্র 25 প্লাস, যেখানে সেক্টর পিই 38, অর্থাৎ একদমই ঠিকঠাক ভ্যালুয়েশনে রয়েছে, কেনার মতো জায়গায় রয়েছে। অল টাইম হাই যেখানে 500-র কাছাকাছি, সেখানে বর্তমানে 400 প্লাসে এসেছে। এর যদি রেভিনিউ আমরা দেখি তাহলে দেখব 888 কোটি 2022-এর থেকে 1100 কোটি 2023, এবং বর্তমানে 1200 কোটি পেরিয়ে গেছে। প্রফিট যদি দেখি 22-এ 58 কোটি থেকে 24-এ 124 কোটি, প্রফিট ডাবলের ওপর হয়েছে, এবং রেভিনিউ তো খুব ভালো গ্রোথ দেখা গেছে। এর শেয়ার হোল্ডিং প্যাটার্নে আমরা যদি দেখি প্রোমোটার হোল্ডিং 51%, এফআইআই 2% প্লাস, ডিআইআইও 2% প্লাস। তো এফআইআই আর ডিআইআই এর কাছে 5% মতো রয়েছে। নেক্সট আমরা যে হাসপাতাল শেয়ারটির কথা আলোচনা করব সেটা হচ্ছে ইয়াথার্থ হসপিটালস। ইয়াথার্থ হসপিটালস মূলত নয়ডা, যাকে দিল্লি এনসিআর রিজিয়ন বলা হয়, সেই কেন্দ্রিক হসপিটালগুলো পরিচালনা করে, এবং দিল্লি এনসিআর রিজিয়নে এদের 5টি হসপিটাল রয়েছে। এদের যদি পিই রেশিও দেখেন আপনারা 38 প্লাস, অল টাইম হাই প্রায় 700-র কাছাকাছি, বর্তমানে 600 প্লাসে এসে দাঁড়িয়েছে এই স্টকটির দাম। এর ফিনান্সিয়ালস দেখলে রেভিনিউ 400 কোটির ওপর ছিল 2022-এ, বর্তমানে তা প্রায় 700 কোটির কাছাকাছি চলে এসছে। প্রফিট 44 কোটি থেকে 114 কোটি মাত্র 2 বছরের মধ্যে হয়েছে। তো রেভিনিউ এবং প্রফিটে মাত্র 2 বছরের মধ্যে আমরা খুব ভালো গ্রোথ দেখতে পেয়েছি ইয়াথার্থ হসপিটালসের ক্ষেত্রে।
এর প্রোমোটার হোল্ডিং যদি দেখেন সেটা 66% প্লাস, এফআইআই আর ডিআইআই এর কাছে মিলিতভাবে প্রায় 11% হোল্ডিং রয়েছে। তো সেই দিক থেকেও কোনো কিছু সমস্যা নেই। আচ্ছা, এই হসপিটালসগুলি যে 5টি স্টকস বললাম, এই হসপিটাল স্টকসগুলি আমার কম বেশি পছন্দের এবং এইগুলো মোটামুটি ভাবে আমার নিজেরও পোর্টফোলিওতে রয়েছে এবং আমি এই স্টকগুলির ব্যাপারে বুলিশ। কিন্তু এর সঙ্গে আরও কিছু হসপিটাল স্টকস রয়েছে যেগুলো খুব ভালো স্টকস, কিন্তু সেগুলো একটু ওপর ভ্যালুয়েশনে রয়েছে বলে এখনই কেনার জায়গায় মনে হচ্ছে নেই। যেমন এর ক্ষেত্রে বলা যেতে পারে অ্যাপোলো হসপিটালস। অ্যাপোলো হসপিটালস আপনি যদি দেখেন খুব ভালো স্টক, কিন্তু এর পি হচ্ছে 83 এর ওপর, তো খুবই ওভার ভ্যালুড, সেইটা হচ্ছে এটার সমস্যা। আরেকটি হাসপাতালের খুব ভালো স্টক হচ্ছে ম্যাক্স হেলথ কেয়ার। ম্যাক্স হেলথ কেয়ারেরও পি দেখতে পাচ্ছেন 90-র ওপরে, 92 প্লাস। তো অ্যাপোলো হসপিটালস এবং ম্যাক্স হেলথ কেয়ার এই দুটি স্টকও খুব ভালো হাসপাতালের ক্ষেত্রে বলা যেতে পারে, কিন্তু এই দুটি স্টকই খুবই ওভার ভ্যালুড, সেইটা এই দুটি স্টকের সমস্যা বলে আমি মনে করি। যারা এতক্ষণ ধরে সকলে ধৈর্য নিয়ে ভিডিওটি শুনলেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। যারা অবশ্যই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করবেন এবং লাইক বাটন প্রেস করবেন। আর একটা কথা মনে রাখবেন যে যে শেয়ারগুলিকে আমি ভালো লাগছে বলছি, নর্মালি সেগুলি আমার নিজের কাছে থাকে। কারণ আমি যদি বলি যে একটা স্টক ভালো এবং সেটা যদি আমার বা আমার নিজের ক্লোজ আত্মীয়দের পোর্টফোলিওতে না থাকে, সেটা এক ধরনের হিপোক্রিসি হয়ে যায়। আবার আমি যদি বলি একটা স্টক খারাপ কিন্তু সেটা আমার নিজের কাছে আমি রেখে দিই হোল্ডিংয়ে, তাহলে সেটাও এক ধরনের হিপোক্রিসি হয়ে যায়। তো যেটার কথা আমি বলছি, এটা আমার ভালো লাগছে বলছি, সেটা অনেক ক্ষেত্রেই কিন্তু আমার বা আমার নিকটাত্মীয়দের পোর্টফোলিওতে রয়েছে, এটা মাথায় রাখবেন। এটা একটা ডিসক্লেমার দিলাম। এবং তার সঙ্গে সঙ্গে এগুলো কোনো বাই বা সেল রেকমেন্ডেশন নয়, এগুলো সম্পূর্ণরূপে এডুকেশান পারপাসে তৈরি ভিডিও। আপনি আপনার নিজস্ব ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে অ্যাডভাইস নিয়েই এগুলো কিনবেন কিনা সেটা ঠিক করবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। কিপ ইনভেস্টিং, হ্যাপি ইনভেস্টিং। ধন্যবাদ।